দেশে নতুন জালেমের আবির্ভাব ঘটেছে, বরিশালে জনসভায় বললেন তারেক রহমান। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। যাবেন ফরিদপুরেও উচ্ছ্বসিত নেতা কর্মীরা। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। নির্বাচনে একটি নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নিয়েছে প্রতিবেশী রাষ্ট্র, অভিযোগ নাহিদের। বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনায় নয় বললেন ফখরুল। ঢাকা 14 আসনে গুমের ছায়া পেরিয়ে নির্বাচনের মাঠে স্বজন হারানো ও গুমের শিকার প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ের আভাস। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলমান বলছেন ট্রাম্প। ইরানি ড্রোন ভূপাতিতের দাবি ওয়াশিংটনের, যুদ্ধ এড়াতে কাতার ও আরব আমিরাতের তৎপরতা। এবং দীর্ঘ প্রতীক্ষার পর ইউরোপে শীতকালীন অলিম্পিকের আমেজ। ইতালির সান সিরো স্টেডিয়ামে 6 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের আসর। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। স্বৈরাচারের গুপ্ত সংগঠনের নেতাদের মতোই নতুন জালেমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালে জনসভায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এই জালেমদের কাছে মা বোনরা নিরাপদ নয়। এক্স হ্যান্ডেল হ্যাট নিয়ে তিনি বলেন, একটি দলের ছোট থেকে বড় নেতারা মিথ্যাচার করছে। নবীর স্ত্রী যেখানে কর্মজীবী ছিলেন, সেখানে কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ধৃষ্টতা। এরপর ফরিদপুরে জনগণের ভাগ্য উন্নয়নে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। সেখানে আরেকটি সমাবেশে যোগ দেবেন তিনি। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। দর্শক, বরিশালে বিএনপির সমাবেশের আরো খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, তারেক রহমানের বক্তব্যের পর এখন সেখানে কি অবস্থা দেখছেন, আর কি বলছেন নেতাকর্মীরা? তারেক রহমানের বক্তব্যের পর আসলে মূলত নেতাকর্মীরা যার যার গন্তব্যে তারা রওনা করেছেন এবং তারেক রহমানও কিছুক্ষণের মধ্যেও তিনি ফরিদপুরে যাবেন। এবং আজকের এই সমাবেশে তারেক রহমান তিনি প্রায় 30 মিনিট বক্তব্য রেখেছেন এবং তার এই বক্তব্যে তিনি অভিযোগ করেছেন যে একটি দল বাংলাদেশে নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিশেষ করে 2024 সালের 5 আগস্টে স্বৈরাচারের পতনের পর তারা স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং তিনি অভিযোগ করেছেন আগামী নির্বাচন সামনে রেখে সারা দেশে একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা তারা জাল ব্যালট পেপার ও সিল তারা তৈরি করছে এবং তিনি বলেছেন যে যারা ভোটের আগে এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের দ্বারা সৎ লোকের শাসন আশা করা যায় না। এবং তিনি বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে 12 তারিখ সকাল থেকে যেন তারা ভোট কেন্দ্রে থাকেন এবং ভোট কেন্দ্রে থেকে তারা সারাদিন সতর্ক অবস্থায় থাকেন যাতে কেউ তাদের ভোটাধিকার হাইজ্যাক করতে না পারে। এবং তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে 12 তারিখের নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যাতে বিএনপির যে 31 দফার বার্তা সেটি পৌঁছে দেওয়া হয়। এবং তিনি বলেছেন যে বিএনপি নির্বাচিত হলে 13 তারিখ থেকেই বিএনপি বাংলাদেশের পুনর্গঠনে কাজ করতে চায় এবং আগামী 5 বছর তারা মানুষকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নিতে চায়। এই ছিল আমার কাছে বরিশালের বেলস পার্ক ময়দান থেকে সর্বশেষ। দেশে আর জমিদারি ও আধিপত্যবাদ চলবে না, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ইসলামী শুধু নিজেদের বিজয় চায় না, দেশের 18 কোটি মানুষের বিজয় চায় বলেও জানান জামায়াত আমির। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে আমির বলেন,
জামাত ক্ষমতায় আসলে দেশে আর নারীরা ধর্ষণের শিকার হবে না। এছাড়াও উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী ঘোষণা করা হবে বলে মন্তব্য করেন তিনি। দর্শক, লালমনিরহাটে এই মুহূর্তে কথা বলছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ডিবি। মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগের কোয়ার্টার থেকে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ডিবি প্রধান। মঙ্গলবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে লিখিত অভিযোগপত্র জমা দেয়। নির্বাচনে একটি নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নিয়েছে প্রতিবেশী রাষ্ট্র, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর মালিবাগে গণসংযোগকালে এই অভিযোগ করেন ঢাকা 11 আসনের এনসিপির আহ্বায়ক। বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। বিএনপি প্রার্থী কাইয়ুমের বিরুদ্ধে করা রিট খারিজ হলেও এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান নাহিদ। এদিকে ঢাকা 6 আসনের 11 দলীয় ঐক্য সমর্থিত জামায়াত প্রার্থী আব্দুল মান্নান গেন্ডারিয়া এলাকায় জেনজি সদস্যদের সাথে মত বিনিময় করেন। বলেন, নির্বাচনে জয়ী হলে চাঁদাবাজ, দখলদারি ও সন্ত্রাস নির্মূলে কাজ করবে জামায়াত। বাংলাদেশের সাবেক হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার, তিনি একটা উক্তি কমেন্ট করেছেন যে যদি এই 11 দলীয় ঐক্য ক্ষমতায় আসে সেটা কারচুপি ছাড়া সম্ভব না। সেখানে ওনারা যখন একটা অবস্থান নেয় এবং বিএনপি বা অন্য দলের সাথে তাদের যেই ঘনিষ্ঠতা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি তাদের পক্ষে কমেন্ট করা, এটা আমাদের মধ্যে সন্দেহ তৈরি করছে। অন্যায়কারী যেই হোক, অন্যায়কারীর কোনো দল নেই, অন্যায়কারীর কোনো, জালেমের কোনো দল নেই। কাজেই সে যেই হোক তার বিচার হতে হবে। বিএনপি কাজে বিশ্বাস করে, তবে সমালোচনায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল 11:30টায় ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে প্রচারণাকালে এক সভায় এ কথা বলেন তিনি। বলেন, বিএনপি কাজে প্রমাণ দেবে। আর জামায়াতকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, রাজনীতি করা ভালো, তবে মিথ্যা বলে রাজনীতি ভালো নয়। এ সময় ঠাকুরগাঁওয়ের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রবীণ নেতা। আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আসছে, আপনারা চিনেন, এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। আমাদের সঙ্গে থাকতো, আমরা একসাথে ছিলাম, আমাদের সঙ্গে থাকছে, আমরা ঠিক জানতাম না যে এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন। নির্বাচনে কেউ অনৈতিকভাবে জেতার চেষ্টা করলে তার নজরে রাখা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ধর্মের নামে ফ্যাসিবাদ নতুনভাবে আত্মপ্রকাশ করছে কিনা তা ভেবে দেখতে হবে বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে মত বিনিময় সভায় এসব কথা বলেন তারা। নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের সুফল এখনো সবাই পায়নি। এবার একটা পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করেন তিনি। এত প্রাণের বিনিময়ে যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগ যেন কেউ অনৈতিকভাবে ব্যবহার করে কোনো দল বা ব্যক্তির স্বার্থে নিতে না পারে। আর কোনো ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয়, নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কারো যেন উত্থান না ঘটে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মুস্তাকিম মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার ভোরে সাইদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম মিয়া উপজেলার সাইদাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে। গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই মুস্তাকিমের মৃত্যু হয় এবং তার শরীরে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি। ঢাকা 14 আসনে ভোটের সমীকরণ এবার শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই,
যুক্ত হয়েছে ব্যক্তিগত জীবনের দীর্ঘ দহন আর মানবিক আর্তনাদ। এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি এবং জামায়াতে ইসলামীর মীর আহমদ বিন কাশেম আরমান একজন লড়াই করছেন গুম হওয়া স্বজনদের বিচার পাওয়ার দাবিতে, অন্যজন গুমের শিকার হয়েছিলেন। প্রধান দুই দলের ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু। রাজনীতি এখানে কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং বছরের পর বছর জমে থাকা কান্নার প্রতিধ্বনি। ঢাকা 14 আসনে এবার মুখোমুখি এমন দুই প্রার্থী যাদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে বড় হয়ে উঠেছে গুমের বিরুদ্ধে তাদের দীর্ঘ সংগ্রাম। বিএনপির সানজিদা তুলি বছরের পর বছর ভাই সাজেদুল ইসলাম সুমনের সন্ধানে রাজপথে লড়েছেন। গুম হওয়া পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক তুলি কেবল একজন প্রার্থী নন, বরং নিখোঁজ স্বজনদের ন্যায় বিচারের প্রতীক। ঢাকা 14 থেকে যে ইলেকশন করছি, এখান থেকে যদি ধানের শীষ বিজয়ী হয়, আমার প্রধান দায়িত্ব থাকবে জননিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশটাকে একটা স্বচ্ছ সুন্দর পরিবেশ যেন দিতে পারি, সামনের ভবিষ্যৎকে সমাজটাকে মানবিক করতে পারি আরো। অন্যদিকে জামায়াতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান দীর্ঘ 8 বছর নিখোঁজ থাকার পর ফিরে আসা আরমান নিজেই গুমের এক জীবন্ত সাক্ষী। সেই অন্ধকার দিনগুলোর অভিজ্ঞতা আর মানবাধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে তিনি দাঁড়িয়েছেন মিরপুরবাসীর সামনে। আমার সাথে যে জুলুম হয়েছে, এই জুলুম যেন বাংলার মাটিতে আর কেউ কোনোদিন করতে না পারে, সেটাই আমার প্রধান লক্ষ্য। আমরা যদি রাজনৈতিক ধারাকে পরিশুদ্ধ না করতে পারি, আমরা যদি রাজনৈতিক নেতৃত্বে সৎ যোগ্য লোকদের আনতে না পারি, তাহলে আমরা যতই মানবাধিকার বয়ান বলি সেটা শুধু কথাই থেকে যাবে। তবে এই মানবিক ও আবেগঘন স্রোতের বিপরীতে শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু। তার প্রচারণায় নেই কোনো কান্নার আবহ, বরং আছে উন্নয়নের প্রতিশ্রুতি আর ব্যক্তিগত কারিশমা। আমি ব্যক্তিগত হইনি স্বতন্ত্র, জনগণের দাবির প্রেক্ষিতে জনগণের প্রতিনিধি হিসেবে আমি প্রতিনিধিত্ব করছি। আমাদের সক্ষমতা, আমাদের পরিবারের, আমরা অতীতে ছিলাম, গত 5 দশক ধরে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আমরা জড়িত। উন্নয়নের মানুষ, তারা দিন শেষে তাদের জানমাল, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা, তারা কিন্তু সেটাই চায়। তাদের বিপদে কে পাশে থাকবে? স্থানীয়রা বলছেন তুলি ও আরমান উভয়ই একই ঘরানার ভোটারদের ভোট ভাগ করবেন। ফলে গুম বিরোধী আন্দোলন সংহতি কি ভোটে রূপান্তর হবে, নাকি স্থানীয় উন্নয়নকে প্রাধান্য দিয়ে ভোটাররা স্বতন্ত্রের দিকে ঝুঁকবেন, সেটাই বড় প্রশ্ন। এমন একজন প্রার্থীকে চাই যিনি সবসময় সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন। মোটামুটি আমরা পরিবর্তন চাচ্ছি। তুলি আপা এবং দুইজনই এই জামাতে প্রার্থী সহ দুইজনই উইনিং সিচুয়েশন আছে। সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 14 আসন। এই আসনের মোট ভোটার 4,18,217 জন। একদিকে সানজিদা তুলি ও আরমানের দীর্ঘ প্রতীক্ষার দীর্ঘশ্বাস, অন্যদিকে আবু বকর সিদ্দিক সাজুর মতো স্থানীয় প্রার্থীর শক্ত অবস্থান। ব্যালট পেপারে ভোটাররা কি কেবল উন্নয়নে সিল দিবেন, নাকি দীর্ঘদিনের জমে থাকা কান্নার জবাব দেবেন, সেই সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে মিরপুরের আগামীর রাজনীতি। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনীকে সহ্য করতে পারছে না জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম। সকালে গুলশানে পেশাজীবীদের মিছিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ঢাকা 17 আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন তারেক রহমান। সেই গণজোয়ার দেখে প্রতিপক্ষের মাথা খারাপ হয়ে গেছে। আগামী 12 তারিখ জনগণের ভোটের মাধ্যমেই জবাব দেবে বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। পরে সকাল 11টার দিকে পুলিশ প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুলশান 1 ও 2 পেরিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে দিয়ে বনানী মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন তারা। আমরা বলতে চাই, আগামী 12 তারিখ ভোটের মধ্য দিয়ে জনগণ তার জবাব দেবে ইনশাআল্লাহ। ঢাকা 17তে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারে 12 তারিখ বিপুল ভোটে তারেক রহমান জয়লাভ করে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে। আমরা আশা করব বিএনপি ক্ষমতা গেলে পেশাজীবীদের প্রতি যে পেশাজীবীদের একটা আশা ভরসা আজকে করেছে, যে আশা করছে, সে আশার প্রতিফলন ঘটাবেন এবং একটা মানবিক বাংলাদেশ গঠনে তারা অগ্রগতি হবেন। অবশেষে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত আংশিক সরকারি শাটডাউনের অবসান হলো। মঙ্গলবার একটি তহবিল বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রতিরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য সহ একাধিক
গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থা চলতি অর্থ বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত অর্থায়ন পাবে। তবে অভিবাসন নীতি নিয়ে মতবিরোধের কারণে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এই প্যাকেজের বাইরে রাখা হয়েছে। আলোচনার জন্য এই বিভাগকে আপাতত 2 সপ্তাহের জন্য তহবিল দেওয়া হয়েছে। মাত্র 2 মাস আগেই 43 দিনের একটি রেকর্ড শাটডাউন দেখেছিল দেশটি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের এখনই আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। আর এর মধ্যেই আরব সাগরে মার্কিন রণতরীর দিকে আসা ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পেন্টাগন। অন্যদিকে বড় সংঘাত এড়াতে জোর তৎপরতা চালাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলমান। মঙ্গলবার এমনটাই নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার স্থান নিয়ে চলছে দর কষাকষি। তেহরানের দাবি বৈঠকটি হোক ওমানে, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। গেল বছরের হামলার প্রসঙ্গ টেনে ইরানকে সতর্ক করেন ট্রাম্প। তিনি মনে করিয়ে দেন, তেহরান জানে যুক্তরাষ্ট্র কি করতে পারে, তাই তারা নতুন করে কোনো সংঘাতে জড়াতে চায় না। ওদের কাছে আগেও সুযোগ ছিল, কিন্তু কাজে লাগায়নি। আমরা তখন কঠোর জবাব দিয়েছিলাম। আমার মনে হয় না ওরা আবারও তেমন কিছু চাইবে, তবে ওরা এখন আলোচনা করতে চায়, আর আমরা এই মুহূর্তে ওদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আলোচনার খবরের মাঝেই আরব সাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের কাছে তেড়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, আত্মরক্ষার্থে F-35 ফাইটার জেট দিয়ে নামানো হয় ড্রোনটি। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ চায় না প্রতিবেশী দেশগুলো। উত্তেজনা কমিয়ে আনতে ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কাতার। সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিকরাও বলছেন, সংকট সমাধানে সরাসরি আলোচনার কোনো বিকল্প নেই। নিবির আমিন, নিউজ 24। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইউরোপে ফিরছে শীতকালীন অলিম্পিকের আমেজ। অলিম্পিক ঘিরে ইতালির মিলানে অনুষ্ঠিত হলো 145তম আইওসি অধিবেশন। সান সিরো স্টেডিয়ামে 6 ফেব্রুয়ারি শুরু হবে অলিম্পিক আসর। তবে মোটেও সহজ ছিল না এই যাত্রাপথ। ভেন্যু নির্মাণ থেকে শুরু করে অবকাঠামোগত নানা চ্যালেঞ্জ সামলাতে হয়েছে আয়োজকদের। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে 6 ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। ইতালির মিলানে লা স্কালা অপেরা হাউজে হয়ে গেল 145তম আইওসি অধিবেশনের উদ্বোধনী। এতে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ বিশ্ব ক্রীড়া ব্যক্তিত্বরা। আসরের প্রস্তুতি তুলে ধরেন অলিম্পিক কমিটির নতুন সভাপতি কাস্ট্রি কভেন্ট্রি। 2006 সালের টরিনো গেমসের 20 বছর পর আবারও ইতালিতে ফিরছে শীতকালীন অলিম্পিক। আইওসি প্রধান কাস্ট্রি কভেন্ট্রির মতে, প্রস্তুতি পর্বটি ছিল অস্থির ও ঝামেলাপূর্ণ। এটি একটি দীর্ঘ যাত্রা ছিল, মাঝে মাঝে কিছুটা ঝামেলাপূর্ণ, প্রতিটি অলিম্পিক যাত্রার মতো। তবে ইতালিতে থাকা সত্যিই দুর্দান্ত। ক্রীড়াবিদ এবং সমগ্র অলিম্পিক সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই গেমসকে অবিস্মরণীয় করে তোলার জন্য আপনারা সকলেই অপরিহার্য। এত সব বাধা সত্ত্বেও কভেন্ট্রি আশাবাদী যে আসরটি ক্রীড়াবিদ ও দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ইতালীয় রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলা বলেন, সংঘাতময় বিশ্বে এই আয়োজন সংলাপ ও শান্তির বার্তা বয়ে আনবে। অলিম্পিকের পরবর্তী আসর আয়োজনের দৌড়ে এগিয়েছিল ভারত, কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় বিতর্কিত হয় দেশটি। এখন ভারতে অলিম্পিক আয়োজন করবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় অলিম্পিক কমিটি। দেশে দেশে যুদ্ধ আর দখলের মহাযজ্ঞে যখন মানুষে মানুষে বাড়ায় দূরত্ব, সেখানে একমাত্র খেলাধুলাই একে অপরকে মেলাতে পারে বাহুবন্ধনে। 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই অলিম্পিক মহাযজ্ঞে বিশ্ব দেখবে ক্রীড়া ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। মামুনুর রহমান, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।